আজ আমরা আলোচনা করব সবার প্রথমে যেমনটা করছি গত কয়েকদিন ধরে, যে আমরা আগে দেখে নেব যে কারেন্ট ট্রেন্ডিং কি চলছে আমাদের পলিটিক্যাল সায়েন্সে, পলিটিক্সে, গ্লোবাল ইকোনমিতে কি চলছে। আগে আমরা সেগুলো দেখে নেব, সেই ট্রেনিং গুলো, এবং যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমরা বুঝে নেব পরীক্ষার পারপাসে, অবশ্যই নেট সেটের জন্য। এবং তারপরে আমরা আলোচনায় আসবো। আমাদের আজকের আলোচনা হবে ফেমিনিজমের যে 37টা কোয়েশ্চেন্স আছে, এই সমস্ত কোয়েশ্চেন্স গুলোর অ্যানালিসিসে আসবো আমরা। তো সবার প্রথমে দেখো এখানে আজ 11 তারিখের কোয়েশ্চেন্স। জনসেনা পার্টি ইজ বেসড অন। জনসেনা পার্টি এখন খবরের কাগজে আছে, তোমরা গত কয়েক মাস ধরেই দেখছো, শুধু কয়েক মাস নয়, এটি 2014 সাল থেকেই খবরের কাগজে আছে। তার অন্যতম কারণ হচ্ছে যে এটি যে ব্যক্তি প্রতিষ্ঠা করেছেন তিনি হচ্ছেন তেলুগু একজন ফিল্ম স্টার, পবন কল্যাণ। তো স্বাভাবিকভাবেই, এবং তিনি তার অ্যাক্টিং স্টাইল, তার যে স্কিল, সেগুলো উপর বেস করে তিনি পবন কল্যাণের কথা বলছিলাম, যে পবন কল্যাণ হচ্ছেন একজন তেলুগু ফিল্ম স্টার। তিনি 2014 সালে একটি পলিটিক্যাল পার্টি ফর্ম করেছিলেন। পার্টিটির নাম হচ্ছে জনসেনা জনসেনা পার্টি। জনসেনা অথবা জনসেনা পার্টি নামে এটিকে ডাকা হচ্ছে। এটা অন্ধ্রপ্রদেশে আমরা দেখতে পাবো যে এটা তৈরি হয়েছে, বুঝতেই পারছো। অন্ধ্রপ্রদেশ মানে 2000 কত সালে অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা তৈরি করা হলো জানা আছে তোমাদের? পরীক্ষায় কিন্তু অলরেডি জিজ্ঞেস করেছে একাধিকবার। 2014 2014 সালে এটা তৈরি হলো, তো বুঝতেই পারছো সেই সময় একটা বড় তিনি একটা ডিসিশনস নিয়েছেন। তো সেই ডিসিশনস অবশ্যই, এবং তোমরা জানো যে তেলেঙ্গানা ভেঙে যখন ওই অন্ধ্রপ্রদেশ ভেঙে যখন তেলেঙ্গানা তৈরি হলো, তখন অন্ধ্রপ্রদেশে আমরা দেখতে পেয়েছি যে ওয়াইএসআর তারা ক্ষমতায় এসেছে, এবং তারা আজকে পাওয়ারে আছেন। তো যাই হোক, তাদের একজন খুব কম বয়সী লিডার পাওয়ারে আছেন, তো তাদের শাসনের বিরুদ্ধে তিনি এখন মাথা তুলে দাঁড়িয়েছেন বলা যেতে পারে। শুরু দিকে এই পবন কল্যাণ আমরা দেখতে পাবো যে বিজেপির যে পলিসি গুলো ছিল, সেন্ট্রাল যে পলিসিস গুলো ছিল, সেই পলিসিস গুলো তিনি ভীষণ নিন্দা করেছেন। অরুণ জেটলির যে ইকোনমিক পলিসি সেগুলো, মোদির যে পলিসি সেগুলো। এখন আমরা দেখতে পাবো যে তিনি এই বিজেপির সঙ্গে জোট করে, এবং তেলেগু দেশম পার্টি যারা এর আগে ক্ষমতায় ছিল, তো তেলেগু দেশম পার্টি যারা 2014 সালে হেরে যায়, তেলেগু দেশম পার্টি, এবং আমরা দেখতে পাবো কি তেলুগু দেশম পার্টি একদিকে, অন্যদিকে আমরা দেখতে পাবো তারা নিজেরা জনসেনা পার্টি এবং বিজেপি, এই তিনটে পার্টি মিলে তারা কি করছে না, একটা কোয়ালিশন তৈরি করেছে আমরা দেখতে পাবো অন্ধ্রপ্রদেশের পলিটিক্সে। এবং তারা চেষ্টা করছে সেখান থেকে যে ওয়াইএসআর এর যে পলিটিক্যাল পাওয়ার আছে সেটাকে উৎখাত করার। তো স্বাভাবিকভাবেই সেটা এখন দেখার বিষয় যে এইবার তোমরা জানো যে ইলেকশন হচ্ছে, সেখানে অন্ধ্রপ্রদেশে ইলেকশন আছে এই সময়। যে তাদের যে কি বলবো, যে অন্ধ্রপ্রদেশে আমাদের যে এখন লোকসভা ইলেকশন এর পাশাপাশি সেখানে বিধানসভা ইলেকশনও চলছে, তো স্বাভাবিকভাবে সেখানে এক্সপেক্ট করা হচ্ছে যে এই পলিটিক্যাল পার্টিটা কিন্তু ক্ষমতায় আসতে পারে, তাদের জোট ক্ষমতায় আসতে পারে, এক্সপেকটেশন আছে এটা একটা। তো দেখা যাক কতটা তারা সেখানে পলিটিক্যাল মাইলেজ পায়। কিন্তু বিষয়টা যেটা বলছিলাম সেই সময় তোমাদের, যে আহ, এই বর্তমান দিনে যে ইনফরমেশন সোসাইটির যে এজে আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়ে আছি, তো ইনফরমেশন সোসাইটির এজে এসে আমরা দেখতে পাবো যে আহ আমরা যে প্রচুর ফ্যান্ডম পলিটিক্স হচ্ছে। ফ্যান্ডম পলিটিক্স মানে হচ্ছে এক প্রকার যে ফ্যান ফলোয়ার তৈরি করাটা অনেক ইজি হচ্ছে মানুষের। মানুষ মানুষ মানে যে কোনো বা ইনফ্লুয়েন্সার্স এর সংখ্যাটা বাড়ছে বলা যেতে পারে যে কোনো ফিল্ডে, এবং পলিটিক্যাল এই ফিল্ডেও ইনফ্লুয়েন্সারের সংখ্যাটা বাড়ছে। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এটাই যে এই ফ্যান ফলোয়ার্স দ্বারা যারা ফলো করছে এদেরকে, এরা কিন্তু এই অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, তারা হয়তো খুবই কম হয়তো সিনেমা করেছে, কিন্তু দেখতে পাবে তারা একটা বা দুটো সিনেমা করে তারা সোশ্যাল মিডিয়া যুগে এসে অন্য কিছু করে তারা নিজেদের ফ্যান ফলোয়ার তৈরি করছে। তো এই যে একটা ফ্যানডম যেটাকে বলা যেতে পারে, বা ফ্যানের একটা যে গ্রুপ, এই গ্রুপটাকে কাজে লাগিয়ে এদের ইনফ্লুয়েন্সটাকে, মানে এরা নিজেদের ইনফ্লুয়েন্সটাকে কাজে লাগিয়ে এই ধরনের আর কি ফ্যান গ্রুপ তৈরি করেছে, এবং ফ্যান গ্রুপদেরকে কাজে লাগিয়ে তারা আজকে কি করছে, পলিটিক্সে আসছে। তো অনেকে আছে এইরকম, তারা হচ্ছে নিজেদের ক্যারিয়ারের শেষ বলে একেবারে তারা ফিল্ম 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 আর চলছে না দেখে তারা এখন কি করছে না, এখন রাজনীতিতে আসছে। আবার অনেকে এইরকমও আছে, অনেকে বলতে সংখ্যাটা খুবই কম যদিও, সেটা সেটা হচ্ছে যে তারা তাদের নিজেদের মানে এমন একটা সময় রাজনীতিতে আসছে, যেটা হয়তো সেই সময় তাদের রাজনীতির শেষ পর্যায়ে হতে পারে, বা শুরুর দিকেও হতে পারে, বা মাঝামাঝি পর্যায়ে হতে পারে, বাট তাদের একটা সৎ ইচ্ছে আছে নেশনসকে সার্ভ করার, দেশকে সার্ভিস দেওয়ার। তারা রাজনীতিক ভাবে নিজেদেরকে একটা জায়গায় দেখছেন, তো তারাও পাওয়ারে আসছেন।
তো আমরা দেখতে পাবো যে আলটিমেটলি তারা এসে পলিটিক্যাল সিস্টেমের মধ্যে অনেক চেঞ্জেস নিয়ে এসেছেন। বিশেষ করে পলিটিক্যাল কালচারের মধ্যে একটা বড় চেঞ্জেস এসেছে। তো ফ্যান বেস বা ফ্যান্ডম পলিটিক্যাল কালচার তৈরি হয়েছে বিশেষ করে। এখানে আমরা দেখতে পাবো যে ইনি একজন বিখ্যাত তেলেগু ফিল্ম স্টার। তিনি যখন রাজনীতিতে আসেন তখন আমরা দেখতে পাবো তিনি কারো আন্ডারে নয়। তিনি নিজে একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করছেন। এটা খুব কম জনের ক্ষেত্রেই দেখা যায়। তোমরা দেখলে তামিল ফিল্ম স্টার, তেলেগু ফিল্ম স্টার, মালায়ালাম ফিল্ম স্টার যে বিভিন্ন ধরনের বিভিন্ন ভাষায় মুভি করে। নতুন আর একজন নামটা আমি বলছি তোমাদের, এর আগে বলছিলাম কোনো একদিন। তো থালাপতি বিজয় বোধহয়। হ্যাঁ, থালাপতি বিজয়। কি বলছিলাম? হ্যাঁ স্যার, বিজয়ের বিজয়ের কথা কথাই বলছিলাম। বলছি। তো তিনিও একজন বিখ্যাত ফিল্ম স্টার, জানো যে ভীষণ পরিচিত এবং খুবই বড় একটা ফ্যান ফলোয়ার তার আছে। তো তিনিও রাজনীতিতে এসেছেন। মায়াবতী এর কথা যদি বলো, জয়ললিতার যদি কথা বলো, জয়ললিতারও দেখবে তোমরা যে তিনিও কিন্তু একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি বড় একটা প্রমিস করেছিলেন বিধানসভাতে। তার একটা মানে বলা যেতে পারে যে তার মানে শাড়ি ধরে টানা হয়েছিল। তো সেটাকে এক প্রকারের সীতার বস্ত্রহরণ হিসেবে বিষয়টাকে তারা অনেকে দেখেছিলেন বা উনি দেখেছিলেন এবং বলেছিলেন যেভাবে আজকে তাকে অপমান করা হলো, তিনি যেভাবে শাড়ি ধরে টান টান দিয়েছেন, তো যেভাবে তাকে বিবস্ত্র করার চেষ্টা হয়েছে, তিনি ক্ষমতা অর্জন করে আবার এমন মানুষের কাছে পৌঁছে তিনি এমন ভাবে ক্ষমতা নিয়ে আসবেন যে এই সরকারকে তিনি উৎখাত করে দেবেন, এবং সেটা ফাইনালি করতেও পেরেছিলেন। এবং জানো তোমরা যে তামিলনাড়ুর পলিটিক্সে তিনি একটা বিখ্যাত ফেস ছিলেন এবং যতদিন বেঁচে ছিলেন ততদিন কিন্তু ডমিনেশন করেছেন। মাঝে 5 বছরের টাইম পিরিয়ডে তাকে শুধু পদ ছাড়তে হয়, বাকি দীর্ঘ সময় আমরা দেখেছি যে তামিলনাড়ুর পলিটিক্সে তিনি একটা গুরুত্বপূর্ণ ফেস ছিলেন। তো কত বড় ডমিনেন্ট একজন মহিলা ছিলেন, অনেক ওয়েলফেয়ার পলিসি সেখানে মানুষের জন্য নিয়ে এসেছেন, এগুলো আমরা জানি। তো যাই হোক, এটা আমরা দেখতে পাবো যে এখন একটা নতুন ধরনের পলিটিক্যাল কালচার আমাদের তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে এই ফ্যান্ডম পলিটিক্স, যেটা ফ্যান ফলোয়ার যাদের আছে তারা এখন সরাসরি রাজনীতিতে আসার প্রবণতাটা বাড়ছে তাদের। তো এটা আমরা দেখতে পাচ্ছি। তার কারণ তারা এই যা আর্ন করছে সোশ্যাল মিডিয়া থেকে কিংবা মুভি থেকে, সেটা দিয়ে তাদের আর ওই যে লিভিং স্ট্যান্ডার্ড লাইফস্টাইল সেটা কিন্তু আর তারা বজায় রাখতে পারছে না। তো স্বাভাবিকভাবে তারা এখন সিনেমাতে প্রবেশ করছে, করে নিজেদের কিন্তু আর্ন করার তারা চেষ্টা করছে, নিজেদের পজিশনটাকে ধরে রাখার চেষ্টা করছে। তোমরা দেখবে অনেকে একটা কথা এখানে তোমাদের বলে দিই, সেটা হচ্ছে যে পলিটিশিয়ানসরা বিশেষ করে তোমাদের দেখবে যে এই ফ্যান ফলোয়ারদের না কখনো মানে এই ধরনের কোনো ফেস যদি কখনো তৈরি হচ্ছে, তাহলে তারা কিন্তু দেখবে ফিগার যদি কখনো তৈরি হচ্ছে রাজ্যের মধ্যে বা দেশের মধ্যে, পলিটিশিয়ানসরা কিন্তু এদেরকে না বড় হতে দেয় না। না হতে দেওয়ার বড় দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে আহ এনাকে সঙ্গে সঙ্গে রাজনীতিকরণ মানে এনার একটা রাজনৈতিক রঙে এনাকে রাঙাতে হবে। যদি রাঙিয়ে দেওয়া যায় তাহলে কি হবে, এই যে এনার ফ্যান ফলোয়ার, এই ফ্যান ফলোয়ারটাকে কাজে লাগিয়ে একটা বড় পলিটিক্যাল মাইলেজ পাওয়া যেতে পারে। রিসেন্টলি তোমরা দেখবে যে পশ্চিমবঙ্গের পলিটিক্সে বা দেশের পলিটিক্সে এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। দেবেরই কথা নিয়ে নাও, দেব একটা ভালো স্টার বলা যেতে পারে, যে মোটামুটি যাই তার লিমিটেশন থাকুক না কেন, তারপরেও তার একটা বড় ফ্যান ফলোয়ার্স আছে এবং ভালো তিনি সিনেমা করছেন এবং প্রযোজনাও করছেন, ডিরেকশনের কাজও করছেন। তো তো স্বাভাবিকভাবে, এবং তিনি কখনো ওই আমরা যেটা দেখে এসেছি সেটা হচ্ছে যে রাজনীতির যে ভাষা, সেই ভাষায় তিনি রাজনীতি কখনো করেননি। তিনি রাজনীতিটাকে একটা আইডিয়াল টাইপ হিসেবেই দেখছেন এবং মোটামুটি ভাবে আমরা দেখতে পাবো যে একটা ব্যালেন্স করে চলেছেন, নোংরামিটা করেননি। তো এটার ফলে আমরা দেখতে পেয়েছি তার এবং বর্তমান দিনে তোমরা দেখবে যে তিনি তার যে কারণে তার ইমেজটা তৈরি হয়েছিল, ঠিক সেই কারণে সেই ইমেজটাকে তিনি কিন্তু ধ্বংস করেননি, ধ্বংস করতে দেননি পলিটিশিয়ানদের দ্বারা। যেমন হচ্ছে তোমরা দেখবে যে সমস্ত সোশ্যাল ইস্যুস গুলো এখন আমাদের রয়েছে রাজ্যের মধ্যে, সেই সমস্ত সোশ্যাল ইস্যুস গুলোকে কেন্দ্র করে তিনি মুভি তৈরি করছেন। প্রধান সিনেমা নিশ্চয়ই তোমরা দেখেছো, আমার দেখা সৌভাগ্য হয়নি, আমি একটা দুটো ক্লিপ দেখেছি। তো সেখানে তোমরা দেখবে সোশ্যাল ইস্যুস গুলোকে কেন্দ্র করে যেভাবে তিনি সিনেমা করছেন, কোনো পলিটিশিয়ানই চায় না কখনো কিন্তু যে এই ধরনের সিনেমা হোক। কেননা এই ধরনের সিনেমা হওয়ার অর্থ হচ্ছে যে সেই পলিটিক্যাল পার্টিটার পাওয়ারটা কিন্তু ডিক্লাইন করবে। তো সেই কারণে ওই সমস্ত সেলিব্রিটিসদেরকে নিজেদের পলিটিক্সে নিয়ে এসে নিজেদের একদিকে তো ইমেজটাকে বৃদ্ধি করা, ওদের মাধ্যমে নিজেদের পজিশনসটাকে বা নিজেদের যে রাজনীতি, সেই রাজনীতিটাকে গোটা রাজ্য বা দেশের যতটা টার্গেট তাদের আছে সেই টার্গেটে পৌঁছানো, ওর ফ্যান ফলোয়ার্সটাকে কাজে লাগিয়ে তার কাছে নামটা পৌঁছে দেওয়া। এটা যেমন তোমরা দেখলে ওই দিদি নাম্বার 1 শোতে আসলেন মমতা ব্যানার্জি। তো এসে সেখানে রচনা ব্যানার্জি যে ফেস, সেই প্ল্যাটফর্মটার যে বলতে পারো যে একটা ইম্পর্টেন্স, সেই ইম্পর্টেন্সটাকে তিনি কিন্তু রাজনীতির রঙে রাঙিয়ে দিলেন এবং আমরা দেখতে পাবো সেটাকে কাজে লাগালেন। এই বিষয়গুলো যেমন আমরা দেখতে পাবো, প্যারালালি এটাও দেখা যায় যে যদি কোনো এই ধরনের ইনফ্লুয়েন্সার্স যে যাদের ফ্যান্ডম, বড় একটা ফ্যান্ডম আছে, সেটা যে কারণে যেভাবেই হোক না কেন, তো যে ধরনেরই ফ্যান্ডম হোক, যদি ফ্যান্ডম থাকে তাহলে তাদেরকে এরা বড় হতে দেয় না দেওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে যে এরা ভয় পায়। পলিটিক্যাল এই ধরনের মানে এই
যে কোনো এই ধরনের কোনো ইনফ্লুয়েন্সার্সকে দেখে তারা ভয় পায়, যাদের বড় একটা ফ্যান ফলোয়ার্স আছে এই ধরনের কোনো লিডারকে দেখে বা এই ধরনের কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসকে দেখে তারা ভয় পায়। কারণ কি? কারণটা হচ্ছে যে এরা নিজেদের এই পজিশনসটাকে কাজে লাগিয়ে আগামী দিনে কি করবে না পলিটিক্যাল পাওয়ারটাকে চ্যালেঞ্জ জানিয়ে দেবে। এই কারণে এরা কখনো চায় না যে একে নিউট্রাল থাকতে দেওয়া হোক, একে নিজের মতো করে ইন্ডিপেন্ডেন্ট থাকতে দেওয়া হোক এবং সে নিজের মতো করে ফাংশন। এই কারণে তাকে কি করে? এই কারণে আমরা দেখতে পাবো তাকে রাজনীতিতে কিন্তু টেনে নিয়ে আসে, তাকে রাজনীতির আঙিনায় টেনে নিয়ে আসার চেষ্টা করে। সেটা যদি সরাসরি রাজনীতির রঙে হয়তো খুবই ভালো, তার পলিটিক্যাল পার্টির ছত্র ছায়ায় যদি আসে তাহলে তো খুবই ভালো। আদারওয়াইজ আমরা দেখতে পাবো বিভিন্ন রকম ভাবে তাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। কিরকম না বিভিন্ন ধরনের গভর্নমেন্টের অ্যাওয়ার্ড দিয়ে, বিভিন্ন অনুষ্ঠানে তাকে অংশগ্রহণ করিয়ে, বিভিন্ন যে কমিটি কমিশনস গুলো আছে সেই সমস্ত কমিটি কমিশন গুলো তাকে মেম্বারশিপ বা চেয়ারম্যানশিপের পদ পাইয়ে দিয়ে করা হয় কিনা এই ধরনের তার যে বিপ্লবী যে মানসিকতা বা তার মধ্যে যে ক্রিয়েটিভিটি বলা যেতে পারে, যেটার জন্য মানুষ আসলে তার প্রতি আকৃষ্ট হয়েছে, তো সেই ক্রিয়েটিভনেসটাকে নষ্ট করে দেওয়া হয়। কেন? কারণ পলিটিশিয়ানসরা কিন্তু ক্রিয়েটিভ মানুষদের দেখেই একমাত্র ভয় পায়, যারা খুব ভালো কবিতা গায়, কবিতা আবৃত্তি করতে পারে, কবিতা তৈরি করতে পারে, যারা খুব ভালো গল্প লিখতে পারে, উপন্যাস লিখতে পারে, যারা ভালো খুব রিসার্চ করতে পারে, ভালো রিসার্চার, যারা ভালো খুব জার্নালিস্ট, যারা ভালো খুব একজন বড় মাপের একজন প্রফেসর। তো কেউ চায় না যে মানুষগুলোকে, মানে পলিটিশিয়ানসরা কখনো চায় না যে মানুষগুলো ইন্ডিপেন্ডেন্ট থাকুক। তার কারণ হচ্ছে এদের পলিটিক্যাল সিস্টেম কিন্তু একটা সময় চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে। সেই কারণে আমরা দেখতে পাবো এই জিনিসগুলো হচ্ছে। কিন্তু অনেক মানুষ আছে, অনেক এই ধরনের সেলিব্রিটিস আছে যারা আহ এই ধরনের পপুলার ফেস আছে, তারা কিন্তু নিজেদেরকে ব্যালেন্স করার চেষ্টা করে, কিন্তু তারপরও আমরা দেখতে পারি যে সেটা কিন্তু তাদের জন্য খুব চ্যালেঞ্জিং হয়। সৌরভ গাঙ্গুলির উদাহরণ নিয়ে নিতে পারো। দেখলাম আমরা যে বিজেপি চেষ্টা করলো একটা তাকে নিয়ে যাওয়ার, এদিকে মমতা ব্যানার্জিও তাকে তো বুঝতেই পারছো যে মানে খুব কাছ থেকে তাকে চেনে জানে বা তাদের সঙ্গে একটা ভালো রিলেশন, এবং তিনি কখনো চান না যে রাজনীতির আঙ্গিনায় এসে তার নিজের উপর দিকে ওঠার রাস্তাটা বন্ধ করে দেওয়া। এবং যেটা আমরা এক্সপেক্ট করছিলাম যে তিনি হচ্ছে এবার ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনে তিনি সভাপতি হবেন, চেয়ারম্যান হবেন, প্রেসিডেন্ট হবেন, এই ধরনের এক্সপেকটেশন তার আমরা দেখতে পাচ্ছিলাম যে আছে, এবং তিনি অনেকবার তার শোতে কিন্তু বলেওছেন। তো যাই হোক, সেটা কিন্তু যে বাধাপ্রাপ্ত হবে সেটা তিনি রিয়েলাইজ করেছেন। এইরকম ভাবে আমরা দেখতে পাবো কি যে কখনো পলিটিশিয়ানসরা চায় না যে এই ধরনের লিডার্সরা হচ্ছে পলিটিক্স এর বাইরে থাকুক এবং তারা পলিটিক্যাল সিস্টেমটাকে একটা সময় পর গিয়ে চ্যালেঞ্জ জানিয়ে দিক। কারণ অতীতে এই ধরনের অনেক নিদর্শন তোমরা পাবে যারা কিন্তু করেছে। উদাহরণ নিয়ে নাও জয়ললিতার, উদাহরণ নিয়ে নাও হচ্ছে যেমন এই যে এখন পবন কল্যাণ আছে, উদাহরণ নিয়ে নাও এই যে যেমন বিজয়ের কথা বললাম, এরা আহ আরো আরো দেখবে বড় কিছু এই ধরনের সেলিব্রিটিস আছে, তারা কিন্তু তাদের নিজেদের রিজিওনাল লেভেলে না ন্যাশনাল লেভেলে তারা কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। বা তোমরা ইয়ের কথা নিয়ে নিতে পারো, পাঞ্জাবে যিনি এখন চিফ মিনিস্টার ভগবন্ত মান, তার কথা নিতে পারো। পাঞ্জাবের যিনি হচ্ছেন ওই যে ক্রিকেটার যিনি ছিলেন সিধু, যে কমেডি নাইটসে ছিলেন, তিনিও একটা বড় মাপের একটা লিডার বলা যেতে পারে, কংগ্রেসের মধ্যে ছিলেন, কংগ্রেস বিজেপি তিনি দীর্ঘদিন করেছেন। মাঝে আমাদের পার্টিতে আসাও তার একটা প্রবণতা ছিল। তো যাই হোক, জলগোলা হয়েছিল সেটা নিয়েও। তো ফাইনালি আমরা দেখতে পাবো এই ধরনের ঘটনাগুলো আলটিমেটলি এটা একটা বার্তা দেয় যে পলিটিক্সে একটা কিন্তু বড় চেঞ্জেস আসতে পারে। এবং শুধু আমাদের দেশ বা রাজ্য নয়, এটা কিন্তু পৃথিবীর সমস্ত জায়গাতে এটাই হয়। যেমন তোমরা এই মুহূর্তে তোমরা দেখবে যে যিনি এখনো ইউক্রেনের প্রেসিডেন্ট আছেন জেলেনস্কি, ইনিও কিন্তু একজন অ্যাক্টর। তো দেখো তার সেই ফ্যান্ডমকে কাজে লাগিয়ে তিনি আজকে এত বড় একটা দেশের কিন্তু রাষ্ট্রপতি হয়ে গেছে। তো এগুলো আমাদেরকে বুঝতে হবে। এগুলো তোমাদের এই কারণে বললাম যে যাতে তোমরা সরাসরি রাজনীতিটা বুঝতে পারো, প্যারালালি তোমরা আগামী দিনে যদি রিসার্চ করো তো এই বিষয়গুলোকে সামনে রেখে টপিক চুজ করতে পারো, রিসার্চ করাটা অনেকটা ইজি হবে তোমাদের। যাই হোক, এগুলো মাথায় রেখো। এবং পলিটিক্সটা কিভাবে হচ্ছে, পলিটিক্যাল কালচার বা পলিটিক্যাল সোশ্যালাইজেশন কিভাবে হচ্ছে কোন একটা পার্টিকুলার ইস্যু, এটা কিন্তু ভীষণ বোঝা দরকার, ভীষণভাবে গুরুত্ব সহকারে বোঝা দরকার। সেকেন্ড কোয়েশ্চেন চলে আসে। সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে? 18 লোকসভা ইলেকশনস ইন 2014 ইজ ইন, এটা ইটসটা বাদ যাবে, প্রসেস which of the following four legislative assembly elections along with 18 লোকসভা elections have been scheduled by the elections commission of India? এই মুহূর্তে এটাও আগে জেনে নাও যে এই মুহূর্তে যে লোকসভা ইলেকশন হচ্ছে সেটা কিন্তু 18তম লোকসভা ইলেকশন। ভালো করে নোট করে নাও আলাদা করে, কেন এটা পরীক্ষায় অলরেডি এটা কিন্তু জিজ্ঞেস করেছে যে কত সালে কততম লোকসভা ইলেকশন হয়েছে। এই ধরনের একবার কিন্তু কোয়েশ্চেন হয়েছে, আমি যতটা রিকল করতে পারছি। ভালো করে জেনে নাও 2024 সালে যে লোকসভা ইলেকশন হচ্ছে সেটা কিন্তু 18তম লোকসভা ইলেকশন হচ্ছে। এবং আমরা দেখতে পাবো এর পাশাপাশি এই লোকসভা ইলেকশন যখন হয় তখন আমরা গত কয়েক বছর যাবত আমরা দেখছি যে এর পাশাপাশি লোকসভার পাশাপাশি বেশ কতগুলো রাজ্যের হচ্ছে কিন্তু বিধানসভা ইলেকশনটাও হচ্ছে। যেমন লাস্ট টাইম হয়েছিল কিন্তু 4টে বিধানসভা ইলেকশন কিন্তু রাজ্যের বিধানসভা ইলেকশন হয়েছিল। কি কি 4টে রাজ্য ছিল? অন্ধ্রপ্রদেশ ছিল, সিকিম ছিল, অরুণাচল প্রদেশ ছিল, আর উড়িষ্যা ছিল। তো এখন তোমরা দেখবে যে এগুলো এই এখানকার পলিটিক্সটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে কোথাকার
বিশেষ করে তোমরা দেখবো অন্ধ্রপ্রদেশের পলিটিক্স আর উড়িষ্যার পলিটিক্স এখন কিন্তু খুব নিউজে আছে, প্রত্যেকদিন তোমরা দেখবে এগুলো নিয়ে কিছু না কিছু লেখা হচ্ছে। উড়িষ্যার পলিটিক্সটা গুরুত্বপূর্ণ তার কারণ নিচের দিকে আমি একটা কোয়েশ্চেন দিয়েছি, সেখানে তোমরা বুঝতে পারবে। যাই হোক, এটা এখানে মাথায় রেখো। আমাদের লোকসভার সঙ্গে বিধানসভার ইলেকশন হতো, লাস্ট কবে হয়েছিল বলতে পারবে? তার সেই ট্রেন্ড মানে তারপর থেকে আর সেটা আলাদা আলাদা এখন থেকে তারপর থেকে আলাদা আলাদা ভাবে হয়, বা লাস্ট ইলেকশন তো কবে হয়েছিল বলতে পারবে? পরীক্ষায় অলরেডি কিন্তু এসেছে। এখন ওয়ান নেশন ওয়ান পলিটিক্স এর ওয়ান নেশন ওয়ান ইলেকশনেরও কিন্তু একটা নতুন একটা কন্ট্রোভার্সি চলছে। এটার জন্য আমরা দেখতে পাবো আমাদের যে প্রাক্তন প্রেসিডেন্ট, ফরমার যে প্রেসিডেন্ট, কি নাম ছিল ফরমার প্রেসিডেন্ট? রামনাথ কোবিন্দ। তো রামনাথ কোবিন্দকে দিয়ে একটা কমিশনও তৈরি করা হয়েছে। এটা ভারতের ইতিহাসে কখনো হয়নি যে প্রাক্তন কোনো প্রেসিডেন্টকে দিয়ে সেখানে কোনো কমিশন তৈরি করা হবে, আর সেই কমিশন তার রিপোর্ট দেবে, আর সেই রিপোর্টের ভিত্তিতে সরকার কোনো ডিসিশন নেবে না। কিন্তু ফার্স্ট টাইম এটা কিন্তু হয়েছে যে প্রাক্তন কোনো প্রেসিডেন্টকে কমিশনের একটা চেয়ারম্যান করা হয়েছে, যে কমিশন রিপোর্ট দেবে যে দেশে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করা যায় কিনা। তো এই ট্রেন্ডিংটা ছিল, আমি যতদূর রিকল করতে পারছি 1967 পর্যন্ত বা 69 পর্যন্ত ছিল। ঠিক আছে, তো তখন পর্যন্ত এটা আমরা দেখতেছি দেশে লোকসভার সাথে বিধানসভা ইলেকশন গুলো হতো। তো সেই পুরনো ট্রেন্ড আবার ফিরিয়ে নিয়ে আসার কিন্তু একটা চেষ্টা চলছে দেশে, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছে। এটার রাস্তা খোঁজার চেষ্টা করা হচ্ছে যে কিভাবে হবে। তো যাই হোক, এটা আমরা একদিকে দেখতে পাবো, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাবো যে লোকসভার সাথে 4টে রাজ্যের কিন্তু বিধানসভা ইলেকশন হয়। 4টে রাজ্য কি কি? অন্ধ্রপ্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ আর উড়িষ্যা। সিকিমের একটা বিশেষত্ব এখানে আছে, ভালো করে জেনে নাও, এটা পরীক্ষায় একা জিজ্ঞেস করতে পারে। সেটা হচ্ছে কি, সিকিমে মানে সিকিমে একটা একটা গুরুত্বপূর্ণ একটা কি বলে একটা বলতে পারি যে একটা ইউনিক পজিশন আছে। সেটা হচ্ছে যে পবন চামলিং বলে একজন চিফ মিনিস্টার ছিলেন এখন যিনি আছেন তার আগে, অর্থাৎ 2019 সালের আগে পর থেকে যিনি ছিলেন, এটা সম্ভবত 1994 থেকে 2019 সাল পর্যন্ত, হ্যাঁ 25 বছর। তো এই 25 বছর পবন চামলিং আমরা দেখেছি তিনি কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন, এবং পরপর 5বার তিনি কিন্তু জিতে এসেছেন। 5বার, 5টা কনজিকিউটিভ টার্মস পরপর 5বার তিনি জিতে এসেছেন, এবং ভারতের ইতিহাসে এটা একটা রেকর্ড। এই রেকর্ডটা আগে ছিল কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের, বুদ্ধদেব না জ্যোতি বসুর ছিল। সেটাকে ব্রেক করে তিনি আমরা দেখতে পাবো পবন চামলিং, তিনি কিন্তু সিকিমের 5বার 5 কনজিকিউটিভ টাইমে মুখ্যমন্ত্রী হয়েছেন, অর্থাৎ পরপর 5বার মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং 25 বছর তিনি ক্ষমতায় ছিলেন। এটাকে আমরা এখন ব্রেক করতে দেখতে পাবো যদি 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 এই আবার নতুন করে উড়িষ্যাতে যে ইলেকশন হচ্ছে সেখানে আমরা দেখতে পাবো এই বিজু জনতা দল, নিচের দিকে দেখো এখানে লিখে দিয়েছি, বিজু জনতা দলের যিনি এই মুহূর্তে চিফ মিনিস্টার আছেন, তিনি পরপর 4বার কিন্তু ক্ষমতায় জিতে এসেছেন, এবং প্রায় তিনি 24 বছর ক্ষমতায় আসেন। 24 বছর তিনি ক্ষমতায় আছেন বলা যেতে পারে, ঠিক আছে? 4বার না, উনিও বোধহয় 5বার, হ্যাঁ 5বার। তো উনিও 5বার, 24 বছর ক্ষমতায় তিনি কিন্তু আছেন, 24 বছর। এবার যদি তিনি জেতেন তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো পবন চামলিং তার রেকর্ডটিকে তিনি ব্রেক করবেন, এবং তিনি তিনি কিন্তু প্রথম কোন মুখ্যমন্ত্রী হবেন যিনি কিন্তু সব দীর্ঘ সময় তার নিজের রাজ্যকে সার্ভ করবেন। তো এটা আমরা দেখতে পাবো। তো এখনো পর্যন্ত আমরা দেখতে পাবো যে পবন চামলিং 1 নম্বরে আছেন, দীর্ঘ সময় ধরে কোন একটা রাজ্যকে শাসন করেছেন, তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। তারপরে আমরা দেখতে পাবো এখন ওই সেকেন্ড পজিশনে আছে আমরা দেখতে পাবো এই মুহূর্তে উড়িষ্যার নবীন পটনায়ক, এবং 3 নম্বর পজিশনে জ্যোতি বসুকে আমরা পাবো। তো এই 3টে নাম ভালো করে মনে রেখো, একজন সিকিম থেকে, দ্বিতীয় জন হচ্ছে উড়িষ্যা থেকে, তৃতীয় জন হচ্ছে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে। তো আমরা দেখতে পাবো যে উড়িষ্যাতে এখন তিনি বুঝতেই পারছো যে যেহেতু ইলেকশন হচ্ছে, এখন মোটামুটি এখানে উড়িষ্যার যে এই যে নবীন পটনায়ক, বিজু তার বাবার নাম ছিল বিজেন্দ্র পটনায়ক বোধহয়। তো বিজেন্দ্র পটনায়কের ছেলে এখন নবীন পটনায়ক, তিনি এখন মুখ্যমন্ত্রী আছেন, এবং খুবই বয়স্ক, তিনি অনেক বয়স হয়েছে তার, এবং তার উত্তরসূরি কেউ নেই। তো অনেকে এখন তার উত্তরসূরি হিসেবে নিজেকে ক্লেম করছে। তো যাই হোক, এখন দীর্ঘদিন ধরে যেহেতু তিনি শাসন করছেন, এইবার এক্সপেক্ট করা হচ্ছে যে ক্ষমতার হয়তো পালা বদলও ঘটতে পারে। বিজেপি এখন মানে খুবই হাই লেভেলে এক্সপেক্ট করছে, এবং আমরা দেখতে পাবো যে জোর কদমে প্রচার চালাচ্ছে তারা। এবং তোমরা যদি দেখো ইলেকশনের শিডিউলটাও, তাহলে দেখবে যে সেখানে বোধহয় 179টা সিট সেখানে রয়েছে। 179টা সিটের জন্য তোমরা দেখবে 4টে না 5টা ফেজে সেখানে ইলেকশন হতে যাচ্ছে। তার মানে কতটা ইম্পর্টেন্স সেখানে দিয়েছে তারা সেখানকার সিট গুলোকে। সেখানে 21টা সিট আছে, নিচে আমি কোয়েশ্চেন দিয়েছি। লোকসভার 21টা সিট আছে, প্লাস হচ্ছে সেখানে কিন্তু ওই বিধানসভার 179টার মতো সিট আছে। তো সেখানে তারা এক্সপেক্ট করছে তার একটা সেখানে কিন্তু ক্ষমতায় আসতে পারে বিজেপি। তো যাই হোক, দেখা যাক কি হয়, এখন রেজাল্ট বলবে কথা। তো মোটামুটি আমরা দেখতে পাবো যে উড়িষ্যা এবং সিকিম এই ধরনের দুটো কিন্তু পজিশনে আছে। আর অন্ধ্রপ্রদেশও সেখানে কিন্তু আমরা দেখতে পাবো ওয়াইএসআর যে ক্ষমতায় আছে, সেই ওয়াইএসআর এর জগন রেড্ডি যে পাওয়ারে আছেন,
জগন রেড্ডিও এখন তার একটা পালাবদল ঘটতে পারে, এই ধরনের একটা এক্সপেকটেশন আছে। অনেকে বলার চেষ্টা করছে যে জগন রেড্ডি অনেক বেশি রাজনীতি করার থেকে অনেক বেশি তিনি ওয়েলফেয়ার করেছেন, অনেক বেশি তিনি ডেভেলপমেন্ট করেছেন, ডেভেলপমেন্টাল পলিটিক্স করেছেন, তিনি পলিটিক্যাল পলিটিক্স করেনি এক প্রকার। তো পলিটিক্যাল পলিটিক্স না করাটাও এক প্রকার কিন্তু নিজের পলিটিক্যাল সিচুয়েশনের জন্য বা নিজের পলিটিক্যাল পজিশনসটাকে ধরে রাখার জন্য কিন্তু বিপজ্জনক। তো এই কারণে এখন একটা এক্সপেকটেশন আছে এখানেও যে অন্ধ্রপ্রদেশও পালাবদল হতে পারে, দেখা যাক কি হবে এটা। আর অরুণাচল প্রদেশ তো এতটা গুরুত্বপূর্ণ নয়, বাট অরুণাচল প্রদেশ আমাদের ফরেন পলিসির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ চীন এটা নিজেদের ভূখণ্ড বলে দাবি করে এবং একটা কনফ্লিক্ট সবসময় দেখা যায়। তো আমরা দেখতে পাবো অরুণাচল প্রদেশ কিন্তু একটা এইরকম একটা খবরের কাগজে আছে। এগুলো একটু ভালো করে দেখে নিও, পরীক্ষায় কিন্তু এগুলো কোয়েশ্চেন সেখান থেকে হতে পারে। বিজু জনতা দল কত সালে তৈরি হয়েছিল যেটা বললাম, তার বাবা বিজেন্দ্র বোধায় পাটনায়ক, যেটা বলছিলাম সেটা হচ্ছে তার নামে তৈরি হয়েছে। তিনি প্রথমে মাইন্স এবং মিনারেলস এর মিনিস্টার ছিলেন, ঠিক আছে, মাইন্স এবং মিনারেলস এর মিনিস্টার ছিলেন, ঠিক আছে, মাইন্স এবং মিনারেলস এর মিনিস্টার ছিলেন। তো তারপরে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, ফোর্থ বোধহয় মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি, যতদূর রিকল করতে পারছি আমি। তো তার নামে তার তার ছেলে জনতা দলে তিনি ছিলেন, জনতা দল থেকে বেরিয়ে এসে তিনি বিজু জনতা দল তৈরি করেছিলেন। কে? নবীন পটনায়ক। কত সালে তৈরি করেছিলেন? 26শে ডিসেম্বর 1997 তিনি এই পার্টিটা ফর্ম করেছিলেন, ঠিক আছে। তো এটা মনে রাখবে, বিজু জনতা দল উড়িষ্যার একটি পার্টি, যেটি 1997 তৈরি হয়েছিল। এটা জনতা দল থেকে বেরিয়ে এসেছিল এবং যার নামে তৈরি হয়েছে সেটা হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রীর বাবা, অর্থাৎ এখানে বিজু পটনায়কের নামে তৈরি হয়েছে, ঠিক আছে। তো বিজু পটনায়কের নামে তৈরি হয়েছে, তিনি সেন্ট্রাল মিনিস্টার ছিলেন, তার নামে তৈরি হয়েছে। শুধু তিনি নয়, এই নবীন পটনায়ক কিন্তু একজন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং সেখান থেকে তিনি বেরিয়ে এসে আমরা দেখতে পাবো যে তিনি একটা দল গঠন করেছেন এবং সেই দল আলটিমেটলি পাওয়ারে এসেছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আলোচনা, এগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ এখানে কিন্তু পলিটিক্যাল একটা চেঞ্জেস আসতে চলেছে মনে হচ্ছে। এগুলো দেখে নিও পরীক্ষায়, এগুলো এগুলো এখন আলোচনায় থাকবে, পরীক্ষায় এগুলো কোয়েশ্চেন্সে কিন্তু আসতে পারে। 4 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে। 4 নম্বর কোয়েশ্চেন বলেছে টোটাল লোকসভা সিট অফ উড়িষ্যা ইজ 21। এটা ভালো করে ঢুকিয়ে নাও মাথায়। এগুলো কিন্তু এখন বারবার জিজ্ঞেস করবে, এগুলো একাধিকবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে, জানো কোন রাজ্যে কটা সিট আছে এগুলো জিজ্ঞেস করে। আবার কোন রাজ্যে কটা এসটি দের সিট আছে, কোন রাজ্যে কটা এসটি দের সিট আছে এগুলো জিজ্ঞেস করে, এবং কোন রাজ্যে সব থেকে বেশি এসটি দের সিট আছে, কোন রাজ্যে সব থেকে বেশি এসটি দের সিট আছে এগুলো জিজ্ঞেস করে। তো এগুলো একটু ভালো করে মাথায় রেখো, গুরুত্বপূর্ণ এগুলো। 5 নম্বর কোয়েশ্চেন দেখো, লাস্ট কোয়েশ্চেন কি বলছে। লাস্ট কোয়েশ্চেন বলছে রিসেন্টলি a meeting was held of the United Nations General Assembly where it was decided that the status of full membership to Palestine should be provided. Which of the following country or countries voted against it? ঠিক আছে, তো এটা আমরা দিতে পাবো। এটা কান্ট্রি হতো, কান্ট্রি শব্দটা কাটতে হবে, কারণ শুরুর দিকে আমি দুটো নাম দিয়েছিলাম, পরে কেটে দিয়েছি, কোয়েশ্চেনটাকে আর কাটা হয়নি। তো যাই হোক, এখানে আমরা কি দেখতে পাবো যে গতকালই আমরা দেখতে পাবো ইউনাইটেড নেশনস এর জেনারেল অ্যাসেম্বলিতে, কিন্তু ইউনাইটেড নেশনস এর জেনারেল অ্যাসেম্বলি যেটাকে আমরা বলি সাধারণ সভা। তো সাধারণ সভাতে আমরা কি দেখতে পাবো, জাতিপুঞ্জের সাধারণ সভাতে কিন্তু মিটিং হয়েছে একটা। সেই মিটিং এ ডিসাইড হয়েছে কি, মিটিং এ ডিসাইড হয়েছে যে অবজারভার যে কান্ট্রি ছিল প্যালেস্টাইন এতদিন পর্যন্ত অবজারভার কান্ট্রি ছিল কিন্তু ইউনাইটেড নেশনস এর, তো সেই অবজারভার কান্ট্রিকে ফুল মেম্বারশিপ দেওয়া যায় কিনা সেটা নিয়ে কিন্তু ভোটাভুটি হয়েছে। তো সেখানে আমরা দেখতে পাবো প্রায় 154টার মতো সিট, বোধহয় না 143টা এখানে ফেভারে ভোট পড়েছে, যে তারা বলেছে যে হ্যাঁ মেম্বারশিপ তাকে দেওয়া যেতে পারে। যদিও তারা মেম্বারশিপ দেওয়ার কেউ নয়, তারা মেম্বারশিপটা ফাইনালি দেওয়ার জন্য সিকিউরিটি কাউন্সিলকে কিন্তু ডিসিশন নিতে হবে, তো তারা রেকমেন্ড করেছে। যাই হোক, 143 জন এখানে কিন্তু পক্ষে ভোট দিয়েছে, এবং এই পক্ষে যারা ভোট দিয়েছে তার মধ্যে আশ্চর্যজনক ভাবে আমরা দেখতে পাবো ইন্ডিয়াও কিন্তু আছে। যদিও ইন্ডিয়া শুরু থেকেই এর পক্ষেই ছিল, কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া পক্ষে আছে, চায়নাও কিন্তু পক্ষে আছে, অর্থাৎ 143-এর মধ্যে ইন্ডিয়া এবং চায়না আছে। এই যে এখানে দেখতে পাচ্ছ 25টা কান্ট্রি এখানে দেখতে পাবো আমরা, তারা যে অ্যাবস্টেইন করেছে, অ্যাবস্টেইন মানে তারা বিরোধ থেকেছে, ভোট দেয়নি তারা। তো ইউকে সেখানে কিন্তু ভোট দেয়নি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের পলিটিক্যাল ডিসকাশনস এর জন্য। কেন? তার কারণ আমরা জানি যে সিকিউরিটি কাউন্সিলের কোনো একজন মেম্বার যদি তিনি ভেটো প্রয়োগ করেন, যেটাকে আমরা না ভোট বলি, যদি ভেটো প্রয়োগ করেন তাহলে কোনো একটা ডিসিশন নেওয়া যায় না, অর্থাৎ 5 জনেরই সম্মতি প্রয়োজন হয়, তাই না? তো অ্যানিমাসলি বোধহয় এই শব্দটাকে ব্যবহার করা হয়। হ্যাঁ, ইউনি কি বলছে, ইউনি, ঠিক আছে। তো এই শব্দটা আমরা দেখতে পাবো, এটাকে বাংলায় বলা হয় সর্বসম্মতিক্রমে, খুব কঠিন শব্দ, ঠিক আছে। তো সর্বসম্মতিক্রমে আমরা দেখতে পাবো যে সেই ডিসিশনসটা নিতে
গেলে অবশ্যই ইউকে এরও প্রয়োজন পড়বে। কেন? কারণ ইউকে আমরা জানি কিন্তু আমরা এখানে কি যে ইউকে হচ্ছে এখানে একটা কিন্তু পার্মানেন্ট মেম্বার, যে 5টা পার্মানেন্ট মেম্বার আছে আমাদের, যে ইউএস, ইউকে, তারপরে ফ্রান্স, তারপরে হচ্ছে চায়না এবং রাশিয়া। তো প্রত্যেকেরই কিন্তু সম্মতির প্রয়োজন পড়বে। তো এখানে দেখো ইউএস এক তো বিপক্ষে ভোট দিয়েছে, তারা চায় না যে প্যালেস্তাইন ফুল সদস্য পদ পাক, তারা শুরু থেকে এটা বিরোধিতা করে আসছে। প্যারালালি এটার বিরোধিতা আমরা দেখতে পাবো আর্জেন্টিনা করেছে, আর ইসরায়েল তো করবেই। ইসরায়েলের নামটা ছিল, আমি ওটাই কেটে দিয়েছি, ওই কারণে পেশেন্সটাকে আপডেট করা হয়নি। তো ইসরায়েল এখানে কিন্তু বিপক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে যতজন ভোট দিয়েছে সেটা হচ্ছে কিন্তু 9 জন মেম্বার বোধহয় আছে। It does not give the person, কোথায় 9 সংখ্যাটা, এটা আবার কেটে লিখে 9 এখানে আমরা দেখতে পাবো তারা কিন্তু এগেইনস্টে ভোট দিয়েছে, যে তারা চায় না, 9টা দেশ তারা চায় না যে প্যালেস্তাইন ইউনাইটেড নেশনস এর সদস্য পদ পাক। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো সেই 9 এর মধ্যে আর্জেন্টিনা আছে, ইউএস আছে, ইউএস আছে এবং ইসরায়েল আছে। এগুলো গুরুত্বপূর্ণ দেশ। তো ইউএস, তো এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সিকিউরিটি কাউন্সিলের তিনি পার্মানেন্ট মেম্বার, অর্থাৎ যারা হচ্ছে ওই স্থায়ী সদস্য পদ যাদের আছে, যাদেরকে বলি আমরা, তার মধ্যে ইনি একজন। ইউএস যদি ফেভারে ভোট না দেয় তাহলে ডিসিশন নেওয়া যাবে না। তো দেখা যাক এখন কি হয়। বা ইউকের ভোটটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আবার দেখো ইউকের পক্ষেও ভোট দেয়নি, বিপক্ষেও ভোট দেয়নি, সে ভোটদান থেকে বিরত থেকেছে, অর্থাৎ অ্যাবস্টেইন করেছে। ইংলিশটা বলা হচ্ছে অ্যাবস্টেইন। সে অ্যাবস্টেইন করেছে। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো যে আমাদের কিন্তু এটা খুব আলোচনায় গুরুত্বপূর্ণ, যে এখন দেখার বিষয় যে প্যালেস্তাইন কবে তার সদস্যপদ পাচ্ছে, ঠিক আছে, ফুল মেম্বারশিপ পাচ্ছে। তো এই মুহূর্তে সে একটা কিন্তু অবজারভার স্টেট। অবজারভারের বিষয়টা কি? অবজারভারের বিষয়টা হচ্ছে যে তুমি মিটিং এ অংশগ্রহণ করতে পারবে, তুমি সমস্ত কিছু নোটিশ করতে পারবে, দেখতে পারবে, কিন্তু তুমি ভোট দিতে পারবে না। তোমার ভোটিং রাইট ছাড়া মোটামুটি সমস্ত রাইটস গুলোই আছে, শুধু ভোটিং রাইটসটা নেই। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং বর্তমান দিনে যেভাবে প্যালেস্তাইন এবং ইসরায়েলের প্রতি একটা মানে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধ চলছে, মধ্যে যে যুদ্ধটা চলছে ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে, তো স্বাভাবিকভাবেই সেই প্রসঙ্গেও কিন্তু এটা খুব আলোচনায় গুরুত্বপূর্ণ। এটাও আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। তো এটা অবশ্যই তোমরা মাথায় রেখো যে ইন্ডিয়া কিন্তু এই সদস্য পদ যাতে দেওয়া হয় প্যালেস্তাইনকে, সেই পক্ষেই ভোট দিয়েছে। এবং ইউএস বিপক্ষে ভোট দিয়েছে, ইউকে অ্যাবস্টেইন করেছে, চায়না কিন্তু পক্ষে ভোট দিয়েছে, এবং অবশ্যই ইসরায়েলও কিন্তু ইসরায়েল বিপক্ষে ভোট দিয়েছে। তো এইগুলো একটু মাথায় রেখো, এগুলো কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর এখন গুরুত্বপূর্ণ বিষয়, গ্লোবাল পলিটিক্স এর এগুলো বিষয়, তো এগুলো কিন্তু পরীক্ষায় আসলে আসতে পারে। এই গেল আমাদের বিষয়। এবার যদি তোমাদের এখান থেকে কারো কিছু জানার থাকে, বোঝার থাকে বলতে পারো, আদারওয়াইজ আমরা আমাদের ফেমিনিজমের আলোচনায় চলে আসছি। কারা এখনো ফেমিনিজমের কোয়েশ্চেন গুলো সলভ করনি, হাত তোলো দেখি।